আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সাথে ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা করব। এই ট্যাগ কোশ্চেন হচ্ছে তোমরা যারা এইচএসসি এসএসসি 2023 তে পরীক্ষা দিবে তাদের জন্য সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। এর কারণ হচ্ছে যতগুলো টপিক তোমাদের পরীক্ষায় আছে সবথেকে সহজ হচ্ছে এই টপিকটা, এবং এই টপিকটা খুব সুন্দরভাবে একটু মনোযোগ দিয়ে পড়লেই তোমরা ফুল মার্কস পেতে পারো। আচ্ছা, চলো আমরা একটু ট্যাগ নিয়ে আলোচনা করি। ট্যাগ শব্দের অর্থ হচ্ছে জুড়ে দেয়া, ঠিক আছে? মানুষের পিছু নেয়া, জুড়ে দেয়া বা কোন একটা কিছুর সাথে জুড়ে দেয়া হয়। তো আর কোশ্চেন মানে তো প্রশ্ন, এটা সবাই জানো। তো ট্যাগ কোশ্চেনের অর্থটা অলরেডি সবাই বুঝে গেছো যে জুড়ে দেওয়া প্রশ্ন। মানে একটা বড় সেন্টেন্স বলবো, বড় সেন্টেন্সের শেষে যে আমরা ছোট্ট করে একটা প্রশ্ন জুড়ে দেই, সেই প্রশ্নটাকেই বলা হয় মূলত ট্যাগ কোশ্চেন। এবার একটু উদাহরণের মাধ্যমে দেখি। দেখো, লেখা আছে উই লাইক ফ্লাওয়ার্স, ডোন্ট উই? এখানে কিভাবে ট্যাগটি হয়েছে সে নিয়মটা আমরা অটোমেটিক শিখতে পারবো। এখানে দেখো, এই যে আমরা ডোন্ট উই লিখেছি, উই লাইক ফ্লাওয়ার্স মানে হচ্ছে আমরা ফুল পছন্দ করি। আমরা ফুল পছন্দ করি, এরপরে যে আমরা ছোট্ট করে বলেছি আমরা ফুল পছন্দ করি, তাই না? এই যে ছোট্ট করে বলেছি তাই না, লাস্টে যে ছোট্ট একটা প্রশ্ন জুড়ে দিয়েছি, এটাই মূলত ট্যাগ কোশ্চেন, ঠিক আছে? এবং সেন্টেন্স বেদে ট্যাগ কোশ্চেন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সাধারণত দেখো, ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার, সেটা affirmative and negative. Tag question can be two types. It can be affirmative or negative. এটা আমরা affirmative এও করতে পারি, negative এও করতে পারি। That depends on main sentence. Main sentence এর উপর ডিপেন্ড করে যে আমরা আসলে ট্যাগটি affirmative এ করব নাকি negative এ করব। আচ্ছা, এরপরে দেখো, ট্যাগ কোশ্চেন করতে হলে যে সকল বিষয়গুলো জানা দরকার। দেখো, তুমি যদি খুব সুন্দরভাবে ট্যাগ পারতে চাও তাহলে তোমাকে এই যে নিচের বিষয়গুলো খুব সুন্দরভাবে জানা থাকতে হবে তোমার। শুরুতে দেখো, সাবজেক্ট, সেন্টেন্সের সাবজেক্ট সম্পর্কে তোমার আইডিয়া হতে পারে যে which can be the subject of the sentence. এরপরে হচ্ছে মূল ভার্ব সম্পর্কে একটা ধারণা থাকতে হবে যে সেন্টেন্সের মূল ভার্ব কোনটি। এরপরে অক্সিলারি ভার্ব তোমাকে চিনতে হবে। দেখো, অক্সিলারি ভার্ব ইংলিশ বাক্যে বেশি না, হাতে গোনা কয়েকটি, সর্বোচ্চ 33টি or 32টি, ঠিক আছে? এগুলো একটু তোমার চেনা থাকতে হবে, চিনে রাখতে হবে, দেখলি যাতে তুমি বুঝতে পারো যে yes, this is the auxiliary verb of the sentence. এরপর হচ্ছে প্রোনাউন সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, কারণ ট্যাগের সাবজেক্ট অলওয়েজই প্রোনাউন হয়। নাউন কখনোই আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে নিতে পারি না। এরপর হচ্ছে অ্যাফার্মেটিভ এবং নেগেটিভ সম্পর্কে আইডিয়া নিয়ে থাকা, যে অ্যাফার্মেটিভ কাকে বলে, নেগেটিভ কাকে বলে। এখানে যে বিষয়গুলো তুলে ধরা হয়েছে সেগুলো সো সিম্পল, এগুলো সবার জানা থাকার কথা অলরেডি। এরপরে দেখো, সেন্টেন্স সম্পর্কে ধারণা থাকতে হবে, সেন্টেন্স কত প্রকার, কি কি, সেটা একটু মোটামুটি তোমার ধারণা থাকতে হবে, বেশি না। ইম্পারেটিভ সেন্টেন্স এবং হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স, এগুলো সম্পর্কে মোটামুটি একটু আইডিয়া থাকলেই হবে, বেশি থাকার দরকার নেই ট্যাগ কোশ্চেন পারার জন্য। এরপর হচ্ছে সিঙ্গুলার এবং প্লুরাল সম্পর্কে ধারণা থাকতে হবে, এটা মোস্ট ইম্পর্টেন্ট। এখানে এই সিঙ্গুলার এবং প্লুরালের প্যাচে পড়ে তোমার 2-1 মার্কস কাটা গেলেও যেতে পারে যদি তুমি ঠিকভাবে না জানো। একটা বা দুইটা এমন ভাবে থাকে যেটা তোমার সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা বুঝতে হয়, কারণ এই সিঙ্গুলার এবং প্লুরালের উপর ডিপেন্ড করেই ট্যাগে প্রোনাউন ইট অথবা দে বসে। সেটা তোমরা ঠিকভাবে নিতে পারো কিনা, দ্যাট ডিপেন্ডস অন দ্য আইডেন্টিফিকেশন অফ ইউর ব্রেন। তোমার ব্রেনটা কতটা আইডেন্টিফাই করতে পারে সেটার উপর ডিপেন্ড করে। চলো এবার আমরা মেইন আলোচনায় চলে যাই, ঠিক আছে? এই যে আমরা টপিকগুলো দেখলাম, এটা সম্পর্কে একটু আগে থাকতে হালকা করে আইডিয়া নিয়ে আসবে, এরপরে আমরা মেইন আলোচনাটা বুঝতে পারবো। আচ্ছা, এই হচ্ছে আমাদের মেইন আলোচনা, এখন থেকে আস্তে আস্তে শুরু হচ্ছে। দেখো, ট্যাগ কোশ্চেন করার মৌলিক নিয়মগুলো হলো কি কি। একদম শুরুতেই তোমাকে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে মূল সেন্টেন্সে অক্সিলারি ভার্ব আছে কিনা সেটা দেখতে হবে। তুমি যখন সেন্টেন্সটা দেখবে তখনই তোমাকে একটু বুঝতে হবে যে এই সেন্টেন্সে কোনো ধরনের অক্সিলারি ভার্ব আছে কিনা। যদি থাকে তাহলে কি করবা, তাহলে ওই অক্সিলারি ভার্ব দিয়েই ট্যাগ শুরু করতে হবে। ক্লিয়ার হয়েছে? যদি সেন্টেন্সের মধ্যে অক্সিলারি ভার্ব থাকে তাহলে ওই অক্সিলারি ভার্বটি দিয়েই সেন্টেন্সের ট্যাগ শুরু করতে হবে। চলো এক্সাম্পলের মাধ্যমে দেখে নিই। এখানে আছে দেখো, রহিম ইজ গোয়িং টু বি আ ডক্টর। রহিম একজন ডাক্তার হতে যাচ্ছে। তো এই যে রহিম ইজ গোয়িং টু বি আ ডক্টর, এই বাক্যে দেখো, এই বাক্যে অক্সিলারি ভার্ব আছে না, এই যে দেখো ইজ। যদিও এখানে এই বাক্যে অক্সিলারি ভার্ব হচ্ছে শুধু ইজ না, গোয়িং টু মিলে হচ্ছে অক্সিলারি ভার্ব, তারপর ইজকে আমরা অক্সিলারি ভার্ব হিসেবেই চিনি, এই কারণে আমরা ইজ বলছি অক্সিলারি ভার্ব। তো এই যে ইজ অক্সিলারি ভার্ব আছে, যেহেতু আমরা দেখে চিনতে পেরেছি, তাই দেখো এইখানে আমি ট্যাগটা শুরু করেছি ইজ দিয়ে। এরপরে কি হবে সেটা আমরা নাই বলি, সেটা ব্যবহার শিখে এরপরে বলবো।
তো আপাতত দেখো আমি কি বলেছি, অক্সিলারি ভার্ব যদি থাকে তাহলে সেই অক্সিলারি দিয়েই আমরা ট্যাগ শুরু করব। এরপরে দেখো উই অট টু হিম, ঠিক আছে, উই অট টু হিম, এই যে এই বাক্যে অট টু হচ্ছে অক্সিলারি ভার্ব, এই কারণে আমরা এই অট দিয়ে শুরু করেছি, যেহেতু অট হচ্ছে অক্সিলারি ভার্ব। তাহলে কি বুঝলাম, যদি অক্সিলারি ভার্ব থাকে একটা সেন্টেন্সে তাহলে আমরা ট্যাগ শুরু করব ওই অক্সিলারি ভার্বটা দিয়েই। আচ্ছা, এরপরে দেখো যদি না থাকে, যদি না থাকে তাহলে কি করব, তাহলে টেন্স অনুসারে আমাদের ডু, ডিড এবং ডাজ নিয়ে আসতে হবে। ঠিক আছে, আমরা মেইন ভার্বটার দিকে খেয়াল করব। মেইন ভার্ব যদি দেখি আছে প্রেজেন্ট ফর্মে তাহলে আমরা ডু অথবা ডাজ নিয়ে আসবো, আর যদি দেখি মেইন ভার্বটা আছে পাস্ট ফর্মে তাহলে আমরা ডিড নিয়ে আসবো। যেমন রহিম গেভ মি আ পেন, রহিম আমাকে একটা কলম দিয়েছিল, এই বাক্যে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই। তো দেখো এখানে মেইন ভার্ব গিভ, গেভটা হচ্ছে পাস্ট ফর্মে আছে, দ্যাটস ওয়াই উই হ্যাভ টেকেন হিয়ার ডিড অ্যাজ অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ডিড নিয়েছি, যেহেতু এটা পাস্ট ফর্মে আছে এবং অক্সিলারি ভার্ব এখানে দেয়া নেই। এরপরে দেখো রুকিয়া গেটস আপ আর্লি ইন দ্য মর্নিং, সাধারণত আমরা জানি ভার্বের সাথে এস যুক্ত থাকলে সেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়, এবং এই যদি কখনো ভার্বের সাথে এস যুক্ত থাকে তাহলে সাধারণত সেই টেন্সে অক্সিলারি ভার্ব হিসেবে ডাজ বসে। যদিও এইখানে ডাজ হবে কি হবে না সেটা ডিপেন্ড করে এখানকার সাবজেক্ট অনুসারে, টেন্সের এই ট্যাগের সাবজেক্টের উপরে ডিপেন্ড করে যেখানে ডাজ হবে নাকি ডু হবে। তারপর এখানে যেহেতু সাবজেক্ট আমরা নিইনি, আমরা অক্সিলারি ভার্ব নিয়ে কথা বলছি, তাই এখানে এইটা যেহেতু প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স এবং ভার্বটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে সবসময় আমরা এখানে ডাজ দিয়ে শুরু করব ট্যাগটাকে। ঠিক আছে, তাহলে কি হলো, তাহলে যেটা হচ্ছে সেটা হচ্ছে অক্সিলারি ভার্ব থাকলে সে অক্সিলারি ভার্ব দিয়েই আমরা ট্যাগ শুরু করব, আর যদি অক্সিলারি ভার্ব না থাকে তাহলে টেন্স অনুসারে ডু, ডিড, ডাজ দিয়ে আমরা ট্যাগ শুরু করব। ওয়েল, ওকে, দেন এরপরে চলো আমরা একটু টাইপস দেখে নিই যে টাইপস অফ ট্যাগ, ট্যাগটা কত প্রকার হতে পারে। আমরা শুরুতে দেখে এসেছি যে ট্যাগ ক্যান বি অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ, এটা অ্যাফার্মেটিভ হতে পারে এবং নেগেটিভও হতে পারে, বাট কখন আমরা অ্যাফার্মেটিভ করব এবং কখন নেগেটিভ করব, ঠিক আছে, when we will do in affirmative sense and negative sense tag। তো যখন দেখবো আমরা মূল সেন্টেন্সটা অ্যাফার্মেটিভে আছে তখন আমরা ট্যাগটাকে নেগেটিভ সেন্সে করব, আর যদি দেখি মূল সেন্টেন্সটা নেগেটিভে আছে তাহলে আমরা ট্যাগটা অ্যাফার্মেটিভ সেন্সে করব। ঠিক আছে, এরপরে দেখো সেন্টেন্সে যদি এই ওয়ার্ডগুলোকে তোমরা দেখতে পাও, সেন্টেন্সের মধ্যে এই ওয়ার্ডগুলো দেখতে পেলে সে সেন্টেন্সটা নেগেটিভ হিসেবে কনসিডার করা হয়, মানে সেন্টেন্সটা নেগেটিভ অর্থ দেয়, এই কারণে আমরা ট্যাগটা করব অ্যাফার্মেটিভে। এই ওয়ার্ডগুলোকে একটু দেখে নাও, নট, নো, নেভার, হার্ডলি, রেয়ারলি, ভেরিলি, স্কার্সলি, ফিউ, লিটল, ঠিক আছে, টু, টু, এগুলো যদি থাকে তাহলে অর্থ দেয় নেগেটিভ, যার কারণে আমরা ট্যাগটা করব অ্যাফার্মেটিভ। ঠিক আছে, তাহলে কি বুঝলাম, এটা একটি উল্টো হবে, ট্যাগটা সেন্টেন্স অনুসারে উল্টো হবে। সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ থাকলে ট্যাগটা হবে নেগেটিভ, সেন্টেন্সটা নেগেটিভ থাকলে ট্যাগটি হবে অ্যাফার্মেটিভ। একটা এক্সাম্পল দেখিনি আমরা, দেখো এক্সাম্পল কি আছে, দেখো এখানে এক্সাম্পলে দেয়া আছে হি ইজ নট আ থিফ, তিনি একজন চোর নয়। এই যে দেখো এখানে যেহেতু হি ইজ নট, যেহেতু এখানে নেগেটিভ সেন্টেন্স এই কারণে আমরা ইজ নিয়েছি শুধু। ঠিক আছে, আবার দেখো উই ডু নট, এখানে যেহেতু উই ডু নট যুক্ত আছে তাই আমরা কি করেছি, শুধু ডু নিয়েছি। ঠিক আছে, নেগেটিভ সেন্টেন্স তাই আমরা শুধু ডু নিয়েছি। এরপরে দেখো আই হ্যাভ নো মানি, এই যে এখানে নো আছে নেগেটিভ সেন্টেন্স তাই আমরা কি করেছি, শুধু হ্যাভ নিয়েছি। সিমিলারলি যদি এখানে যদি না থাকতো, এখানে যেমন যদি এখানে নট না থাকতো, শুধু এখানে হি ইজ আ থিফ এরকম থাকতো, তাহলে আমরা কি নিতাম, এই ইজের সাথে এক্সট্রা আমরা নট যুক্ত করে দিতাম। ঠিক আছে, ইজের সাথে আমরা এক্সট্রা একটা নট যুক্ত করে দিতাম, এই যে এভাবে। ঠিক আছে, এই যে ইজেন্ট নিতাম। যদি আমাদের এখানে ইজ নট মানে নেগেটিভ যদি না হয়, অ্যাফার্মেটিভ হয়, তাহলে আমরা কি করব, এখানে নেগেটিভ করব, এই যে ইজেন্ট নেগেটিভ করে দিয়েছি। আর যদি আমাদের এখানে নেগেটিভ থাকে তাহলে আমরা এখানে অ্যাফার্মেটিভ নেব, শুধু অক্সিলারি ভার্বটাকে নেব। দেখেছো? আচ্ছা, এবার চলো আমরা একটু পরের সেন্টেন্সগুলো দেখি কিংবা পরের রুলসগুলো দেখে আসি। দেখো আমি এখানে তোমাদের জন্য কিছু ব্যতিক্রমী নেগেটিভ সংক্ষিপ্ত রূপ দিয়ে রেখেছি। এক্ষেত্রে উইল নট, এর সংক্ষিপ্ত রূপ হচ্ছে ওয়ন্ট, শ্যাল নট, শ্যান্ট, অ্যাম নট, আর্নট অথবা এইন্ট, ক্যান নট, ক্যান্ট।
এগুলো শর্টকাট ফর্ম। যখন তোমরা ট্যাগে তো কখনোই ফুল ফর্ম লেখা যায় না। তোমরা কেউ যদি কখনো উইল নট, শ্যাল নট, ইজ নট, আর নট এগুলো যদি কেউ ট্যাগে লিখতে যাও তাহলে কিন্তু ভুল হয়ে যাবে, যার কারণে আমরা এগুলো শর্টকাট ফর্মে লিখবো। ট্যাগে সবসময় রিটেন ইংলিশে আমাদের ফুল ফর্ম ইউজ করতে হয়, কিন্তু ট্যাগের ক্ষেত্রে যখনই আমরা নট যুক্ত করব অক্সিলারি ভার্বের সাথে, তখন আমরা এই অক্সিলারি ভার্বের সাথে শর্টকাটে নট যুক্ত করব। সবগুলোর অন্যান্য এখানে যে অক্সিলারি ভার্বগুলো দেওয়া আছে সেই অক্সিলারি ভার্ব ছাড়া অন্যান্য অক্সিলারি ভার্বের সাথে এন অ্যাপোস্ট্রফি টি লাগিয়ে দিলেই সেটা নট হয়ে যায়, কিন্তু এগুলো একটু ডিফারেন্ট, দ্যাটস এগুলো আমি তুলে ধরেছি। এরপরে দেখো আমরা দেখব সাবজেক্ট অফ ট্যাগ। এখন আমরা সাবজেক্ট অফ ট্যাগ দেব যে ট্যাগের সাবজেক্ট কে হতে পারে। তো দেখো, মূল সেন্টেন্সের সাবজেক্ট যদি নাউন থাকে তাহলে ট্যাগের সাবজেক্ট হবে প্রোনাউন, আর মূল সাবজেক্টের সেন্টেন্সের সাবজেক্টটা যদি প্রোনাউন থাকে তাহলে ট্যাগে ওই প্রোনাউনই হবে। ভালোভাবে ক্লিয়ার হয়ে নাও, ট্যাগের সাবজেক্ট সবসময় প্রোনাউন হয়। যদি মূল সেন্টেন্সের সাবজেক্ট নাউন থাকে তাহলে ওই নাউনের প্রোনাউন ফর্মটা হবে ট্যাগের সাবজেক্ট, আর মূল সেন্টেন্সে যদি প্রোনাউনই দেয়া থাকে তাহলে সেই প্রোনাউনটাই হবে ট্যাগের সাবজেক্ট। তো এবার আমরা প্রোনাউন কি অনুসারে নেব দেখো। যদি মেল দেয়া থাকে, মেল মানে পুরুষ যদি থাকে তাহলে সাধারণত আমরা হি নেই, আর যদি ফিমেল থাকে তাহলে সাধারণত শি নেই, সিঙ্গুলার থাকতে হবে অবশ্যই। যদি কোনো একটা বিষয়বস্তু থাকে অবজেক্ট তাহলে সাধারণত আমরা ইট নেই। আর যদি প্লুরাল থাকে, ঠিক আছে, এগুলো যদি প্লুরাল যে কোনো কিছু বস্তু হোক আর ব্যক্তি হোক যেটাই হোক, যদি প্লুরাল থাকে সাবজেক্টটা তাহলে আমরা দে নেব, ঠিক আছে। এটা যে কোনো ক্ষেত্রেই, এটা যদি দেখা গেছে যে কোনো প্লুরাল সাবজেক্ট যদি বস্তু হিসেবে থাকে তাহলে আমরা দে নেব, আর যদি প্লুরাল সাবজেক্ট ব্যক্তি হিসেবে থাকে তাহলে আমরা দে নেব। কিন্তু যদি সিঙ্গুলার থাকে, প্লুরাল না থেকে যদি সিঙ্গুলার হয় মেল ফিমেল অবজেক্ট, তাহলে আমরা হি শি ইট নেব। ওকে, আমরা একটু উদাহরণ দেখে নিই। দেখো, আকাশ ইজ গোয়িং টু বি আ ডক্টর। এখানে কি আছে দেখো, ইজন্ট হি। আমরা আগের সেন্টেন্সগুলোকে একটু মোটামুটি মেরামত করে নিয়ে এসেছি, এখানে একটু চেঞ্জ করে। তো এখানে দেখো, আমরা বলেছিলাম যদি অক্সিলারি ভার্ব থাকে সে অক্সিলারি ভার্ব দিয়ে শুরু করব। এই যে দেখো, ইজ দিয়ে শুরু করেছি। এরপর এখানে কেন নট যুক্ত করেছি, কারণ বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই ট্যাগটা আমরা নেগেটিভে করছি। এরপরে দেখো, আকাশ একজন ছেলে, মেল, এই কারণে আমরা আকাশের প্রোনাউন হিসেবে হি নিয়েছি। সাধারণত হ্যাঁ, ছেলেদের ক্ষেত্রে তো হি হয়, এটা সবাই জানো, মেয়েদের ক্ষেত্রে শি হয়। পরে দেখো, নীলা ইজ এ নার্স। এখানে নীলা আছে তাই আমরা শি নিয়েছি, নীলার প্রোনাউন ফর্ম শি নিয়েছি, এবং এখানে ইজ আছে, অক্সিলারি ভার্ব ইজ নিয়েছি, অ্যাফার্মেটিভ থাকার কারণে আমরা নেগেটিভ করে দিয়েছি। এবার দেখো, হি প্রোনাউন আছে, আমরা এখানে প্রোনাউনটাকে নিয়ে এসেছি। এরপরে দেখো, অক্সিলারি ভার্ব ইজ আছে, ইজ নিয়ে এসেছি। কেন আমরা নট যুক্ত করিনি, কারণ এখানে বাক্যটাই নেগেটিভ, তাই আমরা অ্যাফার্মেটিভে ট্যাগটা করে ফেলেছি। এরপরে দেখো, দ্য বুক ইজ ভেরি ইন্টারেস্টিং। দ্য বুক হচ্ছে এখানে একটি বস্তু, অবজেক্ট, এই কারণে এর প্রোনাউন হিসেবে আমরা ইট নিয়েছি। এরপরে অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে তাই ইজ নিয়েছি, অ্যাফার্মেটিভ তাই আমরা নেগেটিভ করে ফেলেছি। এরপরে হচ্ছে দ্য বুক আর ভেরি ইন্টারেস্টিং। এখানে দ্য বুক নয়, হবে দ্য বুকস। দ্য বুকস আর ভেরি ইন্টারেস্টিং। তো এই যে দেখো, দ্য বুকস প্লুরাল বস্তু যদিও, তারপরে কি এটা প্লুরাল, এই প্লুরাল থাকার কারণে আমরা দে নিয়েছি ট্যাগের সাবজেক্ট, আর আছে অক্সিলারি ভার্ব, এই কারণে আমরা আর নিয়েছি। যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই উই হ্যাভ ডান দ্য ট্যাগ নেগেটিভ। ওয়েল, এরপরে দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ। দ্য পিপল অফ বাংলাদেশ আর ফন্ড অফ ফিশ। বাংলাদেশের মানুষ মাছ ভালো, মানে বাংলাদেশের মানুষের মাছ ভালো লাগে, মাছ পছন্দ করে। তো এখানে দেখো, দ্য পিপল অফ বাংলাদেশ, বাংলাদেশের মানুষজন, অনেকগুলো মানুষ, প্লুরাল, এই কারণে আমরা দে নিয়েছি, এবং আর দেয়া আছে অক্সিলারি ভার্ব তাই আর নিয়েছি, এবং যেহেতু বাক্যটা অ্যাফার্মেটিভ দ্যাটস ওয়াই এখানে ট্যাগটা নেগেটিভ হয়েছে। সো আশা করি তোমরা এ পর্যন্ত সবাই বুঝতে পেরেছো। এইগুলো ছিল একদমই বেসিক। এখন আমরা রুলসে যাব। ওয়েল, রুলসে যাওয়ার আগে যে বিষয়টা বলেছিলাম সেটা একটু উদাহরণ দিয়ে নিই, যে কেন আমরা ট্যাগের সাবজেক্ট অনুসারে ভার্ব নেব। এটা কেন বললাম, এটা বলার একমাত্র কারণ হচ্ছে, দেখো, এই যে ট্যাগের সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসে। এখানে কিন্তু দেখো, অক্সিলারি এতক্ষণ আমরা দেখেছি যে অক্সিলারি ভার্ব থেকে আমরা সেটা দিয়ে ট্যাগ করতে পারি, কিন্তু ট্যাগের সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব বসবে, তার একটা উদাহরণ আমি দিয়ে যাই। যেমন দেখি, এভরিবডি ইজ কামিং, এখানে আমরা ট্যাগটা নিয়েছি আর্নড তে। সাধারণত এভরিবডি, সামবডি, নোবডি এরকম যদি বডি যুক্ত কোনো কিছু থাকে তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে দে নেই। এবং এখানে কিন্তু দেখো, অক্সিলারি ভার্ব ইজ দেয়া আছে, কিন্তু আমরা এখানে আর নিয়েছি। কেন নিয়েছি, কারণ এই দে এর সাথে কখনোই ইজ বসে না, দে এর সাথে বসে আর, সেই কারণে আমরা এখানে আর নিয়েছি। যেহেতু ট্যাগের সাবজেক্ট, এই কারণে আমরা দে হিসেব করে দে অনুসারে
অক্সিলারি ভার্ব আর নিয়েছি। আমরা এখানে এই বাক্যের অক্সিলারি ভার্বটাকে বসিয়ে দিতে পারবো না। এই ট্যাগের সাবজেক্ট অনুসারে যে অক্সিলারি ভার্ব বসবে সেই অক্সিলারি ভার্বকে আমরা বসাবো। আর এখানে নট যুক্ত করেছি, এটা তোমরা সবাই জানো, বাক্যটা অ্যাফার্মেটিভ, আমরা নেগেটিভ ট্যাগ করেছি। বুঝতে পেরেছো? চলো একটু সামনে এগোনো যাক। ওয়েল, এবার দেখো রুল নং 1 হচ্ছে, যদি তোমরা যেগুলো দেখতে পাবে সেগুলো খুব স্পেশাল তোমাদের জন্য, এগুলো বুঝতে তোমাদের তেমন কোনো কষ্ট হবে না, আগেরগুলো বুঝতে পারলেই হবে। যদি সেন্টেন্সের শুরুতে তুমি কখনো আই অ্যাম দেখতে পাও, তাহলে তোমার কোনো কিছু ভাবার দরকার নেই, ট্যাগটা তুমি আর্নটাই বসিয়ে দিবে। এইটাইও বসানো যায়, আমরা যেহেতু ব্রিটিশ গ্রামার ফলো করি, ব্রিটিশ আর্নটাই লেখা, তাই আমরা আর্নটাই দিয়ে দিচ্ছি এখানে। তো আই অ্যাম যদি কখনো কোনো সেন্টেন্সের শুরুতে দেখতে পাই, তাহলে আমরা কি বসাবো? আর্নটাই বসাবো। দেখো এক্সাম্পল হিসেবে কি দিয়েছি, আই এম এ ডক্টর, এখানে ট্যাগকে দিয়েছি আর্নটাই। কেন আর্নটাই দিয়েছি? বিকজ দ্য সেন্টেন্স হ্যাজ স্টার্টেড উইথ আই অ্যাম, যেহেতু সেন্টেন্সটা আই অ্যাম দিয়ে শুরু হয়েছে, দ্যাটস ওয়াই আমরা এখানে আর্নটাই লিখেছি। এর কখনোই কোনো পরিবর্তন হয় না, সবসময় তোমরা সেন্টেন্সের শুরুতে আই অ্যাম দেখলে আর্নটাই বসিয়ে দিবে। আচ্ছা, এরপরে নাম্বার 2 দেখো কি দিয়ে রেখেছি, DNLPK verb is equal to will. যদি আমরা কখনো এই DNLPK verb এগুলো যদি সেন্টেন্সের শুরুতে দেখতে পাই, তাহলে আমরা ট্যাগে will বসিয়ে দিব, কোনো ভাবনা চিন্তা চলবে না। এখানে onটিও হতে পারে, ক্যানিও হতে পারে, কিন্তু কমন জিনিস হচ্ছে will, আমরা willও নিতে পারি, এই কারণে আমরা এখানে সব সময় will বসিয়ে দেব। যেমন দেখো DNLPK মানে কি? DNLPK মানে হচ্ছে D for do not, N for never, L for let me, P for please, K for kindly, verb for verb নিজে, মানে সেন্টেন্সটা ভার্ব দিয়ে শুরু হবে। আজান দিচ্ছে, একটু বিরতি নেই আমরা। ওয়েল, সো এই DNLPK ভার্ব মানে হচ্ছে এই ওয়ার্ডগুলো do not, never, let me, him, her, them, please, kindly অথবা ভার্ব, এগুলো দিয়ে যদি কখনো কোনো ধরনের সেন্টেন্স শুরু হয়, আমরা কোনো কিছুই ভাববো না, সেখানে আমরা ট্যাগ হিসেবে উইলও বসিয়ে দেবো। দেখে এগুলো ট্যাগ হিসেবে ক্যান এবং অন্টিও বসতে পারে, কিন্তু কমন জিনিস হচ্ছে সবগুলোর মধ্যে উইলও থাকে, এই কারণে আমরা কোনো ডাউট ছাড়াই উইলও বসিয়ে দিতে পারবো, আমাদের আনসারটা রাইট হয়ে যাবে। এক্সাম্পল দেখো, ডোন্ট রান ইন দ্য সান, রোদে দৌড়াদৌড়ি করো না, ডোন্ট আছে তাই আমরা উইলও বসিয়ে দিয়েছি। এবারে দেখো নেভার হেড দ্য পুর, নেভার দিয়ে শুরু হয়েছে, উইলও বসিয়ে দিয়েছি। লেট মি দিয়ে শুরু হয়েছে, লেটের পরে মি আছে, উইলও বসিয়ে দিয়েছি। এরপরে দেখো প্লিজ দিয়ে শুরু হয়েছে, উইলও বসিয়ে দিয়েছি। কাইন্ডলি দিয়ে শুরু হয়েছে, উইলও বসিয়ে দিয়েছি। এবার কি, হ্যাভ ভার্ব দিয়ে শুরু হয়েছে, তাই আমরা উইলও বসিয়ে দিয়েছি। ঠিক আছে, তার মানে উপরের যে ওয়ার্ডগুলো আমরা দিয়ে রেখেছি কিওয়ার্ড, সেই কিওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের শুরুতে দেখতে পাও, তুমি বিনা দ্বিধায় উইলও বসিয়ে দিবে। এরপরে দেখো আমরা একটা নোটস দিয়ে রেখেছি, আমি কিন্তু বলেছিলাম উপরে লেট মি, লেট হিম, লেট হার, লেট দেম, আমি কিন্তু কখনোই লেট আস বা লেটস বলি নাই। যদি কখনো লেটের পরে আস অথবা লেটস থাকে এর শর্টকাট ফর্ম, তাহলে আমরা ট্যাগ নিব শ্যাল উই। ঠিক আছে, দেখো লেটস গো ফর ওয়াক, চলো হাঁটতে বের হই, এটা ট্যাগ হচ্ছে শ্যাল উই। এটা ট্যাগ কখনোই আমরা উইলিও করব না। লেটের পরে যদি আস অথবা লেটস থাকে এর শর্টকাট ফর্ম, তাহলে আমরা শ্যাল উই করব, কিন্তু লেটের পরে যদি কখনোই আস অথবা শ্যাল উই ছাড়া অন্য কিছু থাকে কখনো, তাহলে আমরা উইলিও বসাবো। আর হ্যাঁ, সেন্টেন্সটা কিন্তু লেট দিয়ে শুরু হতে হবে। যদি কখনো হি লেট, ইউ লেট, আই লেট এরকম থাকে, তাহলে কিন্তু আবার সেটা অন্যরকম হতে পারে। যদি সেন্টেন্সটা লেট দিয়েই শুরু হয়, এখানে যেগুলো আমি কিওয়ার্ড দিয়েছিলাম সেই কিওয়ার্ড দিয়েই সেন্টেন্স শুরু হতে হবে। যদি সেগুলো দিয়ে সেন্টেন্স শুরু হয় এবং বিশেষ করে লেটের পরে যদি আস থাকে, তাহলে শ্যালই হবে। আর যদি লেটের পর আস না থেকে অন্য কিছু থাকে, তাহলে সেখানে আমরা উইলও বসাবো। ওকে, এরপরে রুল নাম্বার 3 দেখো। রুল নাম্বার 3তে হচ্ছে অল, বডি, ওয়ান। ঠিক আছে, এবারে হচ্ছে প্লুরাল নাউন অথবা দা প্লাস অ্যাডজেক্টিভ। যদি তোমরা কখনো সেন্টেন্সের শুরুতে বা কোন একটা সেন্টেন্স যদি শুরু হয় অল, এর মধ্যে যদি বডি থাকে, বডি মানে হচ্ছে এভরিবডি, সামবডি, নোবডি, ওয়ান মানে হচ্ছে এভরিওয়ান, সামওয়ান, নো ওয়ান। এবার হচ্ছে কোন একটা প্লুরাল নাউন, এরপর হচ্ছে অ্যাডজেক্টিভের আগে যদি দা থাকে, মানে দা প্লাস অ্যাডজেক্টিভ, এরকম যদি আমরা কোনো সেন্টেন্সের শুরুতে দেখতে পাই, তাহলে সে সেন্টেন্সের ট্যাগের সাবজেক্ট হিসেবে আমরা দিয়ে নেব। যেমন দেখো এভরিবডি, এখানে দেখো এই যে বডি আছে, এই কারণে আমরা কি করব, ট্যাগের সাবজেক্ট হিসেবে দে কনসিডার করে নেব শুরুতেই। এরপরে দেখো যেহেতু এখানে কোনো ধরনের অক্সিলারি ভার্ব নেই, আমি তোমাদেরকে শুরুতেই বলেছিলাম অক্সিলারি ভার্ব না থাকলে সাধারণত টেন্স অনুসারে ডু ডিড ডাজ নিয়ে আসতে হয়। তো যেহেতু এটা প্রেজেন্ট ইনডিফিনিট, তাই এখানে আমরা ডু এবং ডাজ নিয়ে আসতে পারি। দের সাথে যেহেতু ডু বসে, তাই আমরা ডু নিয়ে এসেছি। বাক্যটা অ্যাফার্মেটিভ, দ্যাটস ওয়াই আমরা নেগেটিভ ট্যাগ লিখেছি।
আচ্ছা, এরপরে আমরা যেটা করব, দেখো নান ইজ হ্যাপি ইন দিস ওয়ার্ল্ড, এই পৃথিবীতে কেউই সুখী নয়। দেখো ট্যাগ নিয়েছি আর দে, এই যে নো ওয়ান আছে, এই কারণে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে দে নিয়ে, এবং এখানে যেহেতু দেখো এখানে কিন্তু অক্সিলারি ভার্ব ইজ দে আছে, কিন্তু আমরা ইজ না নিয়ে কেন আর নিয়েছি? এর একমাত্র কারণ হচ্ছে দে, দের সাথে ইজ বসে না, দের সাথে বসে আর। আমরা আগেই বলেছি সবসময় আমরা ট্যাগের সাবজেক্ট অনুসারে অক্সিলারি ভার্ব নেব। এরপরে বাক্যটা, এই ট্যাগটা কেন অ্যাফার্মেটিভ করেছি? কারণ বাক্যটা নেগেটিভ, এই যে দেখো নো আছে, বাক্যটা নেগেটিভ, তাই আমরা ট্যাগটা অ্যাফার্মেটিভ করেছি। এবার দেখো দিস ম্যাঙ্গোস টেস্ট ভেরি সোর, এই ম্যাঙ্গো বা আমগুলো খেতে খুবই কি টক। এই যেহেতু দেখো দিস ম্যাঙ্গোস, এখানে কি প্লুরাল সাবজেক্ট, ঠিক আছে, প্লুরাল সাবজেক্ট, তাই আমরা দে নিয়েছি, এবং এখানে অক্সিলারি ভার্ব নাই, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই আমরা ডু নট নিয়েছি। ট্যাগটা অ্যাফার্মেটিভ, সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে ট্যাগটা আমরা নেগেটিভ করেছি। এবার দেখো দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি, আর দে, এই যে দেখো দ্য রিচ, অ্যাডজেক্টিভের আগে কি আছে? দা আছে, দা প্লাস অ্যাডজেক্টিভ থাকলে আমরা ট্যাগের সাবজেক্ট কি নেব? দে নেব। এরপরে দেখো আর অক্সিলারি ভার্ব দেয়া আছে, তাই আমরা আর নিয়েছি, বাক্যটা যেহেতু নেগেটিভ তাই আমরা অ্যাফার্মেটিভ করে ফেলেছি। ওয়েল, এরপরে দেখো রুল নাম্বার 4 এ কি আছে? রুল নাম্বার 4 এ হচ্ছে থিং। যদি কখনো তুমি সেন্টেন্সের শুরুতে থিং দেখতে পাও, মানে নাথিং, সামথিং, এভরিথিং এরকম। এরপরে হচ্ছে সিপিজিআই। সিপিজিআই বলতে কি বুঝিয়েছি আমি একটু তোমাদেরকে লিখে দিই এখানে। সি মানে হচ্ছে ক্লোজ, সিএলইওজি, ক্লোজ, এবং পি মানে হচ্ছে ফ্রেশ, জি, পি মানে হচ্ছে ফ্রেশ। এরপরে জি মানে জেরান্ট, আর আই মানে হচ্ছে ইনফিনিটিভ, আই মানে হচ্ছে ইনফিনিটিভ, ঠিক আছে। সি তে হচ্ছে ক্লোজ, পি তে হচ্ছে ফ্রেশ, জি তে হচ্ছে জেরান্ট, অ্যান্ড আই তে হচ্ছে ইনফিনিটিভ। যদি কখনো কোনো সেন্টেন্সের শুরুতে আমরা এগুলো দেখতে পাই, ক্লোজ, ফ্রেশ, জেরান্ট, ইনফিনিটিভ, তাহলে আমরা সে সেন্টেন্সের ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট নেব, ঠিক আছে। ক্লোজ, ফ্রেশ, জেরান্ট, ইনফিনিটিভ, পার্টিসিপল যাই থাকুক, এগুলো যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট নেব। যেমন দেখো নাথিং, এই যে শুরুতে থিং বলছিলাম, এই যে নাথিং, থিং আছে, এই কারণে ট্যাগের সাবজেক্ট হিসেবে ইট নিয়েছি। এবং দেখো অক্সিলারি ভার্ব ইজ আছে, তাই আমরা কি ইজ নিয়ে এসেছি। বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই আমরা, বাক্যটা নেগেটিভ, তাই আমরা অ্যাফার্মেটিভ ট্যাগ করেছি, ইজ এর সাথে নট যুক্ত করিনি। এবার দেখো হোয়াট ইউ ডু, তুমি যেটা করো, এটা হচ্ছে একটা ক্লোজ, যেহেতু ক্লোজ সাবজেক্টে আছে তাই আমরা ইট নিয়েছি। এরপর অক্সিলারি ভার্ব ইজ আছে, তাই ইজটাকে নিয়ে এসেছি, বাক্যটা অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নেগেটিভ করে দিয়েছি। ইটিং, দেখো জেরান্ট, ঠিক আছে, ইটিং, জেরান্ট, যেহেতু এই জেরান্টটি আছে বাক্যের শুরুতে তাই আমরা কি করেছি? ইট নিয়েছি সাবজেক্ট হিসেবে, এবং ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই আমরা এখানে ইজ নিয়ে এসেছি, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, তাই আমরা এখানে ইজ নিয়ে এসেছি, বাক্যটি অ্যাফার্মেটিভ, তাই আমরা নেগেটিভ করে ফেলেছি। এরপরে দেখো টু ডু, সাধারণত তোমরা যদি বাক্যের শুরুতে আইএনজি দিয়ে, ভার্বের সাথে আইএনজি দিয়ে শুরু হয়, এবং যদি বাক্যের শুরুতে ভার্বের আগে টু থাকে, তাহলে তুমি ট্যাগের সাবজেক্ট হিসেবে ইটি নিবা। এবার দেখো ইনফিনিটিভ, টু প্লাস ভার্বের বেস ফর্ম হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আছে সাবজেক্টে, তাই আমরা ইট নিয়েছি। অক্সিলারি ভার্ব ইজ, তাই আমরা এখানে ইজ নিয়ে এসেছি, আর অ্যাফার্মেটিভ হওয়ার কারণে নেগেটিভ করে দিয়েছি। এরপরে দেখো চাইল্ডহুড মেমোরিজ ইজ ভেরি স্পেশাল, এটা হচ্ছে কি? চাইল্ডহুড মেমোরি, এটা হচ্ছে একটা বস্তু, ঠিক আছে, এটা চাইল্ডহুড মেমোরি, এটা হচ্ছে বস্তু, আনকাউন্টেবল নাউন, এটা আমরা কখনোই গণনা করতে পারি না, ঠিক আছে। এই যে দেখো লিখে রেখেছি আমি, সিঙ্গুলার অথবা আনকাউন্টেবল নাউন হলে ট্যাগের সাবজেক্ট হিসেবে আমরা ইট নেব। এখন দেখো চাইল্ডহুড মেমোরি, এটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, এগুলো আমরা গণনা করতে পারি না, যার কারণে আমরা এখানে ইট নিয়েছি, এবং ইজ আছে অক্সিলারি ভার্ব, ইজ নিয়ে এসেছি, অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ করে দিয়েছি। ওয়েল, সো আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। এরপরে রুল নাম্বার 5 দেখো, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে ওয়ার্ডগুলো, মানে হচ্ছে নিচের ওয়ার্ডগুলো থাকলে আর কি, কোন সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে যদি এই নিচের ওয়ার্ডগুলো থাকে, তাহলে সেই ওয়ার্ডগুলোই সেন্টেন্সটার ট্যাগের সাবজেক্ট হবে। বুঝতে পেরেছো? এই যে এক্সাম্পল দেখলে বুঝতে পারবে। দেখো এই যে এখানে যে ওয়ার্ডগুলো আছে, এই ওয়ার্ডগুলো যদি কোনো সেন্টেন্সের সাবজেক্ট হিসেবে আমরা দেখতে পাই, তাহলে সেই সেন্টেন্সে যে ট্যাগ হবে সেই ট্যাগের সাবজেক্টে আমরা ওই ওয়ার্ডগুলোকেই নেব। যেমন দেখো এখানে উপরে ওয়ার্ডগুলোর মধ্যে থেকে দিস আছে, সো দিস এখানে যেহেতু সাবজেক্ট হয়েছে তাই আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে দিস কি নিয়েছি, অক্সিলারি ভার্ব আছে ইজ, তাই আমরা ইজ নিয়েছি, এবং যেহেতু এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স তাই আমরা ট্যাগটা নেগেটিভ করে দিয়েছি, ঠিক আছে। মূলত ট্যাগ করতে হলে শুধু অক্সিলারি ভার্ব এবং সাবজেক্টটাই দরকার, এটাই হচ্ছে মেইন। এরপরে দেখো রুল নাম্বার 6 হচ্ছে সাবজেক্ট ভার্ববিহীন যদি কখনো তোমরা এক্সক্লামেটরি সেন্টেন্স দেখতে পাও অথবা
প্রবাদ বাক্যের সাবজেক্ট এবং ভার্ব যদি নির্ধারণ করতে বা বুঝতে তোমাদের সমস্যা হয়, দেখা যাচ্ছে যে এখানে দেয়া নেই, পাওয়া যাচ্ছে না, তাহলে সেক্ষেত্রে তোমরা যেটা করবা, ট্যাগ হিসেবে ইজেন্ট ইট নিয়ে নেবে, একদম ফুল ট্যাগ হবে ইজেন্ট ইট। সাবজেক্ট ভার্ব ইন এক্সক্লামেটরি সেন্টেন্স থাকলে এবং প্রবাদ বাক্য যদি থাকে সাধারণত, তাহলে সেক্ষেত্রে আমরা ট্যাগ নেব ইজেন্ট ইট। তো এখানে দেখো কি আছে, আমি এই যে দেখো, টু মাচ কার্টেসি, টু মাচ ক্রাফট, ইজেন্ট ইট, এটা একটা প্রবাদ বাক্য, এই কারণে আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে বা ট্যাগ হিসেবে ইজেন্ট ইট নিয়েছি। এরপরে দেখো, টু এরর ইজ হিউম্যান, এটাও একটা প্রবাদ বাক্য জানো, এই কারণে আমরা কি নিয়েছি, ইজেন্ট ইট নিয়েছি। এখানে যতগুলো আছে সবগুলোই হচ্ছে প্রবাদ বাক্য, দ্যাটস আমরা ইজেন্ট ইট নিয়েছি। এরপরে দেখো আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে সরি এখানে না, যেটা করবো আমরা সেটা হচ্ছে, সরি বাক্যটা স্টার্ট হচ্ছে অন্য জায়গা থেকে। আমরা যদি এখানে কখনো এক্সক্লামেটরি সেন্টেন্স দেখতে পাই, যেমন এক্সক্লামেটরি সেন্টেন্স আছে এখানে, আমি একটু উদাহরণ দিয়ে দেই। হচ্ছে না এখানে, সো একটু টেকনিক্যাল সমস্যা ছিল, টাইপিং এ একটু অন্যরকম হয়ে গিয়েছিল, সো এই কারণে আমরা একটু ব্রেক নিয়েছি। এখানে দেখো এক্সাম্পল, এই যে হাউ ওয়ার্ড হচ্ছে একটি এক্সক্লামেটরি সেন্টেন্স, এখানে সাবজেক্টও নেই, ভার্বও নেই। এরকম যদি কোনো ধরনের এক্সক্লামেটরি সেন্টেন্স থাকে, সেক্ষেত্রে আমরা এরকম ইজেন্ট ইট ট্যাগ কোশ্চেন হিসেবে আমরা ইজেন্ট ইট লিখে দেবো, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে কি শিখলাম, এক্সক্লামেটরি সেন্টেন্স সাবজেক্ট এবং ভার্ববিহীন এবং প্রবাদ বাক্য যদি এগুলো আমাদের সেন্টেন্সে দেওয়া থাকে, তাহলে এগুলোর ট্যাগ হিসেবে আমরা ইজেন্ট ইট বসাবো। এরপরে রুল নাম্বার 7 দেখো, আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছিল কিন্তু এই যে রুল নাম্বার 6 পর্যন্ত, এই পর্যন্তই আমরা সাধারণত পরীক্ষা দেখতে পাই, এবং এই 7 পর্যন্ত হচ্ছে সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। এগুলো আমরা খুব সুন্দরভাবে বুঝবো, শুরু থেকে এ পর্যন্ত যত কিছু বলা হয়েছে সবগুলো সুন্দরভাবে বুঝবো। এরপরে যেগুলো থাকবে সেগুলো তেমন একটা গুরুত্বপূর্ণ নয়, কিন্তু তোমরা হুট করে দেখে ফেলবে এগুলো। যেমন তোমার 5টা কিংবা 6টা 7টা দেওয়া আছে, তার মধ্যে থেকে 5টা পালা, 2টা পালা না, 2টো থাকবে এই পরের আলোচনা থেকে, বাট 5টা যে মোস্ট অফ দ্য সেন্টেন্স যেখান থেকে থাকে সেগুলো হচ্ছে উপরের আলোচনা থেকে। তো এখানে দেখো মাদার, ফাদার, ব্রাদার, মানে এখানে কমন নাউনের আগে দা এবং পরে যদি ইন থাকে, তাহলে সে কমন নাউনটা সাধারণত অ্যাবস্ট্রাক্ট নাউন হয়ে যায়, এবং সে কারণে আমরা এই কমন নাউনের প্রোনাউনগুলো না নিয়ে আমরা এর প্রোনাউন হিসেবে ইট নেব। যেমন দেখে এরকম থাকবে দেখতে, দ্য মাদার ইন, অথবা থাকতে পারে দ্য ফাদার ইন, অথবা দ্য ব্রাদার ইন, অথবা দ্য সিস্টার ইন। এরকম যদি আমরা কখনো দেখতে পাই, তাহলে ট্যাগের সাবজেক্ট হিসেবে আমরা ইট নেব, কারণ এটা অ্যাবস্ট্রাক্ট নাউন, এটা মাতৃত্ব গুণকে বোঝায়, পিতৃত্ব গুণকে বোঝায়, তখন মা কিংবা বাবাকে বোঝায় না। এক্সাম্পল দেখো, দ্য মাদার, এখানে দ্য মাদার রোজ ইন হার, তো এই যে দেখো সরাসরি যদিও এখানে ইন নেই, এই যে ভার্বের পরে ইন এসেছে, তো দ্য মাদার রোজ ইন হার মানে হচ্ছে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠলো। যেহেতু এরকম আছে যে কমন নাউনের আগে যেহেতু এরকম দা আছে এবং পরে ইন আছে, এই কারণে আমরা এখানে ইট নিয়েছি ট্যাগের সাবজেক্ট হিসেবে। যেহেতু এটা হচ্ছে রাইজের পাস্ট ফর্ম রোজ, মানে পাস্ট ইনডিফিনিট টেন্স, অক্সিলারি ভার্ব দেয়া নেই, তাই আমরা এখানে ডিড নিয়েছি, বাক্যটা অ্যাফার্মেটিভ হয় আমরা নেগেটিভ করে দিয়েছি, ঠিক আছে। এরপর হচ্ছে রুল নাম্বার 8 দেখো, এখানে অল অফ আস, মেনি অফ আস, মোস্ট অফ আস, এরপর হচ্ছে অল অফ দেম, অল অফ ইউ, অল অফ দ্য বয়েস, অল অফ দ্য লিখছে মোস্ট অফ দ্য প্রবলেমস। এগুলো যদি কখন আমরা দেখতে পাই শুরুতে আছে, তাহলে যে প্রিপোজিশন অফ এর পরে যে প্রোনাউনের অবজেক্টিভ ফর্মটা আছে, আমরা হচ্ছে তার সাবজেক্টিভ ফর্ম নেব, ঠিক আছে। আমরা তার সাবজেক্টিভ ফর্মটা ট্যাগের সাবজেক্ট হিসেবে নেব। যেমন দেখে এখানে উদাহরণ হিসেবে কি দেওয়া আছে, মেনি অফ দ্য বয়েস ওয়ার প্রেজেন্ট, এখানে দেখো দ্য বয়েস আছে, দ্য বয়েসের যে প্রোনাউন ফর্মটা আছে সেটা আমরা নেব, দ্য বয়েস প্লুরাল, তাই আমরা এখানে দে নেব। প্লুরাল থাকলে আমরা জানি যে কোনো ব্যক্তি বস্তু প্লুরাল থাকলে আমরা প্রোনাউন নেব দে, এবং হচ্ছে ওয়ার দেওয়া আছে, ওয়ার নিয়ে এসেছি, অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ ট্যাগ করে দিয়েছি। পরে দেখো মোস্ট অফ দ্য প্রবলেমস হ্যাভ বিন সলভড, বেশিরভাগ সমস্যার সমাধান করা হয়ে গেছে, যে প্রবলেমস প্লুরাল, তাই আমরা দে নিয়ে এসেছি। হ্যাভ দেওয়া আছে, তাই আমরা হ্যাভ নিয়ে এসেছি, অ্যাফার্মেটিভ থাকার কারণে নেগেটিভ করে দিয়েছি। এরপরে দেখো সাম অফ দেম, তাদের মধ্যে কিছু, উইল হ্যাভ টু ডু দিস, তাদের মধ্যে কিছু লোকের এগুলো করতে হবে। এই যে দেখো দেম, অফ এর পরে কি আছে, প্রোনাউনের অবজেক্টিভ ফর্ম দেম, আমরা এর সাবজেক্টিভ ফর্মটাকে ট্যাগের সাবজেক্ট হিসেবে নেব। এই যে দেখো সাবজেক্টিভ ফর্ম হচ্ছে দে, তাই আমরা ট্যাগের সাবজেক্ট হিসেবে দে নিলাম। উইল দেয়া আছে, তাই আমরা উইলটাকে, উইলের যে এটা বাক্যটা অ্যাফার্মেটিভ, তাই আমরা ট্যাগটা নেগেটিভ করেছি। উইল নট এর শর্টকাট ফর্ম ওন্ট, সেটা আমি অলরেডি তোমাদেরকে উপরে দেখিয়ে এসেছি। আচ্ছা, সো এই 8টি রুল হচ্ছে তোমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ ট্যাগ কোশ্চেনের ক্ষেত্রে। সো এ পর্যন্ত যতগুলো দিয়েছি, এরপরে অনেকগুলো রুলস আছে, আমি সেই রুলসগুলো আমার স্ম্যাক অফ ইংলিশ পেজে দিয়ে দেবো।
এই রুলসগুলো, এর পরে যে রুলসগুলো আছে সেই রুলসগুলো সাধারণত বেশি একটা কাজে লাগে না কিংবা খুবই কম আসে। আর ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, যার কারণে আমি আর আমার লেকচারটা বেশি দূরে এগোবো না। আমি এর থেকে বাকিগুলো যেগুলো আছে সেগুলো ভিডিও ডেসক্রিপশন বক্সে এই পেজের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা দেখে নিবে। তো গুরুত্বপূর্ণ হচ্ছে এগুলো, এর বাইরে থেকে সাধারণত প্রশ্ন হয় না। সো বাবা।